আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খোলা আলাপে। খোলা আলাপে আমরা কথা বলি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিদের জীবনের না বলা গল্পগুলো নিয়ে আমরা প্রতিবারে হাজির হই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট আবৃত্তিকার, সাহিত্যিকার তারিক ভাই। আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। আল্লাহ জাল্লা শানহুর দরবারে শুক্রিয়া যে আজকের এই খোলা আলাপে অংশগ্রহণ করতে পারছি। তোমাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুরুতেই আলোচনায় চলে যাচ্ছি। শুরুতে আপনার শৈশব, কৈশোর এবং আপনার বেড়ে ওঠা নিয়ে আমরা কিছু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমার শৈশব, আমার জন্ম আমার নানার বাড়িতে। সেটা হচ্ছে নেত্রকোনায়। আহ, আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। আহ, শৈশবে ব্যাপারে কি বলবো, শৈশব খুব আনন্দ ঘন একটা পরিবেশের মধ্য দিয়ে আমি বড় হয়েছি। আমি আমার পরিবারের বড় সন্তান। আমার নানার সর্বপ্রথম দৌহিত্র, মানে নাতি যাকে বলা হয়, আচ্ছা, আচ্ছা, খুব সেই সৌভাগ্যবান। হিসাবে খুব আদর পেয়েছি। গ্রামের গ্রামের প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ হয়েছে। আবার বছরের একটা বড় অংশ ঢাকায় থেকেছি ছোটবেলা থেকেই। এই তো আমার শৈশব। শৈশবে পড়াশোনায় আমার খুব ভালো সুনাম ছিল। খুব ভালো ছাত্র হিসাবে সুনাম ছিল এবং ডানপিটে হিসাবেও সুনাম ছিল, একাধারে দুইটা। আচ্ছা, আচ্ছা। এই ছিল আমার শৈশব। আম, শৈশবে প্রাইমারি স্কুলে আমি ক্লাস টুতে আমি ভর্তি হই 5 বছর বয়সে। যেটা একটু ওই সময়ের সবাইকে অবাক করতো। 5 বছর বয়সে ক্লাস ওয়ান না পড়ে সরাসরি টুতে ভর্তি হওয়া, এর পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার নানার। তিনি যেহেতু শিক্ষক ছিলেন, সেই হিসাবে ওনার আদরের বহিঃপ্রকাশ ছিল আমাকে পড়াশোনা করানো। অতএব খুব আচ্ছা, আচ্ছা। অল্প বয়স থেকেই উনি আমাকে খুব অ্যাডভান্স পড়াশোনা করাতেন। এবং আমি খুব সৌভাগ্যবান যে ক্লাস 10 পর্যন্ত আমি আমার নানার আহ, মানে গাইডে পড়াশোনা করেছি। বাহ! এরপর আর ওইভাবে গাইড পাওয়া হয়নি। এরপর তো নানা বিদায় নিলেন দুনিয়া থেকে। আমি পড়াশোনা করেছি ঢাকার প্রাইমারি স্কুলে পড়েছি, আহ, আমাদের খিলগাঁওয়ে একটা প্রাইমারি স্কুলে। আবার একই সাথে আমার মানে নানার বাড়ির প্রাইমারি স্কুলেও আমার অ্যাডমিশন ছিল। ২ জায়গায় একসাথে। হ্যাঁ, এখানে পরীক্ষা দিয়ে আবার ওখানে গিয়ে পরীক্ষা দিতে হতো নানার কারণে। অতএব আমার 2 জায়গায় পরীক্ষা দিতে হতো সবসময়। আচ্ছা, আচ্ছা। এবং এবং নানা পরীক্ষা হওয়ার পরপরই, ঢাকায় পরীক্ষা হওয়ার পরপরই আমাকে আবার গ্রামে। ওখানে নিয়ে যেতেন। ওখানে আহ, ওইখানে গিয়েও পরীক্ষা দিতাম। কিন্তু এতে আমার একটা অন্যরকমের আনন্দের বিষয় ছিল যে আমি গ্রামীণ প্রকৃতির খুব কাছাকাছি থেকেছি ছোটবেলা থেকে। আচ্ছা। তারপর খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপর তো কবি নজরুল সরকারি কলেজ, সেখানে পড়াশোনা করেছি। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানে পড়াশোনা করেছি। এই তো আমার পড়াশোনার জীবন, শৈশব, কৈশোর। ধন্যবাদ। এবং আমরা দেখেছি যে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও এখন তো আপনি পুরা বাংলাদেশের বিশাল বড় একজন ব্যক্তিত্ব। একদিকে মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন। পুরা দেশে আপনার একটা জনপ্রিয়তা আছে। পাশাপাশি আমরা দেখেছি আপনি ইসলামী আন্দোলনের সাথেও সম্পৃক্ত আছেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন। তো জেনারেল শিক্ষার সাথে থেকেও আপনি কিভাবে একটা ইসলামী ধারার সংগঠনের সাথে যুক্ত হয়েছেন? প্রথমে একটা বিষয় একটু আপত্তি করি। আমি খুব বড় ব্যক্তিত্ব হয়েছি এই বিষয়টা আমি মনে করি না। আমি নিজেকে খুবই নগণ্য এবং ছোট মানুষই মনে করি। কেন মনে করি? কারণ হচ্ছে যে বড় তখনই হওয়া সম্ভব যখন আসলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। আমি জানি না সেই আমার কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। দোয়া চাই সকলের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কবুল করেন। আমি। আরেকটা বিষয়, যে প্রশ্নটার মুখোমুখি আমি সব জায়গায় হই, সকল ক্ষেত্রে হই, যে এটা খুব অবাক লাগে অনেকের কাছে যে আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও আপনি কিভাবে এই পরিবর্তন। আমি মনে করি আমাদের এই অবাক হওয়াটা খুব দুর্ভাগ্যজনক। কারণ হচ্ছে প্রতিটা মুসলমানের চলার পথ তো একটাই হওয়া উচিত। বরং ওইটা দুর্ভাগ্যজনক যে মুসলমানদের সঠিক পথকে ছেড়ে দিয়ে আমরা যখন
ভিন্ন পথে হাঁটি, সেটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত ছিল। অথচ ওইটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। আর যেটা কেউ যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামী অনুশাসন মানে এবং ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, তখন এটা আশ্চর্যজনক হয়ে যায়। এটা হওয়া উচিত না। এবং এটাতে অবাক হওয়ারও বিষয় না। এটা খুবই স্বাভাবিক, এটা খুবই নরমাল। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে অ্যা আ আমি এই পরিবর্তনটা আমার কিভাবে হলো? এটা একটা হুম, অনেক হুম, হুম। লম্বা গল্প। আমি জানি না এত এই লম্বা গল্পের সুযোগ সময় আছে, আছে। অসুবিধা নাই। প্রথমত আমি তো বলেছিলাম যে আমি খুব ডানপিটে ছিলাম এবং পড়াশোনা ভালো থাকলেও আমি খেলাধুলা, মারামারি, আ হুম, হৈ হুল্লোড় এগুলি খুব পছন্দ করতাম এবং উম জীবনকে উপভোগ করার যত আয়োজন আছে সবগুলোকে খুব আ উপভোগ করার চেষ্টা করতাম। বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে জীবনকে উপভোগ করার চেষ্টা করতাম। আমার পারিবারিকভাবে যেমন আমি যে বংশে জন্মগ্রহণ করেছি, এই বংশটা আ আম ঐতিহ্যগতভাবেই ধার্মিক। আমার একটা পর্যায় পর্যন্ত তারা ছিলেন ধর্মীয় নেতা। আ এলাকায় ওনাদের একটা আলাদা গুরুত্ব ছিল। আ উনি পীর সাহেব ছিলেন আমার দাদার বাবা যিনি, সেই আচ্ছা, পর্যন্ত আচ্ছা। আ এটা বহাল ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের এই বংশে অ্যা দ্বীনি আবহটা একটু কমে যায়। সবাই সাধারণ শিক্ষায় শিক্ষিত হয় এবং পাশ্চাত্য ধর্মী জীবন আদর্শের দিকে ঝুঁকে পড়ে অনেকটা। কিন্তু আ আ আ ভেতরে সবাই ধার্মিক ছিলেন। বিশেষ করে আমার বাবাকে আমি যা দেখেছি, আল্লাহ উনার হায়াতকে আ আরো উনাকে অনেক দীর্ঘজীবী করুক। আমিন। আ সকলের কাছে দোয়া চাই। তিনি আ একটা সময়ে এসে দিনই দিনের অনুসন্ধানে উনি ব্যস্ত হয়ে গেলেন। বিভিন্ন আলেম ওলামার কাছে যেতেন, আলেম ওলামার মাহফিলে যেতেন এবং তার খুবই দুষ্ট ছেলেটাকে কিভাবে দিনের পথে আনা যায়, এটার জন্য উনি খুব পেরেশান থাকতেন, উদগ্রীব থাকতেন আচ্ছা, আচ্ছা। এবং আমাকে নিয়ে বিভিন্ন আলেমের কাছে দোয়া চাইতেন। তো এই যে আলেমদের পরিবেশে যাওয়া, বিভিন্ন মাহফিলে যাওয়া, বিভিন্ন ওলামায়ে কেরামের সংস্পর্শে যাওয়া, এগুলি আমি খুব একটা উপভোগ করতাম এমন না। অনেকটা বাধ্য হয়ে যেতে হতো। সময়টা আনন্দহীন মনে হতো আমার কাছে। কিন্তু ওলামায়ে কেরামের সাথে যেতে একটা ওলামায়ে কেরামের প্রতি একটা সুধারণা আমার তৈরি হলো। পরবর্তী সময়ে আমার ভেতরে অ্যা দ্বীনি আবহে আসার আ একটা সুপ্ত আকাঙ্খা হয়তো ভিতরে তৈরি হয়েছিল, যেটা আমি জানতাম না। আচ্ছা, আচ্ছা। পরবর্তী সময়ে আমার পরবর্তী আলোচনায় নিশ্চয়ই এটা উঠে আসবে সংগঠন কেন্দ্রিক আলোচনার হুম, হুম। মধ্যে। আচ্ছা, আচ্ছা। সেটা উঠে আসবে। তো একটা পর্যায়ে আমি একবার আ আমার উপলব্ধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঢেলে দিলেন যে আমার পথ তো এটা নয়। একজন মুসলিম হিসাবে আমি কত দুর্ভাগা যে আমি আমার আসল পথ ভুলে গিয়ে, আমার ঠিকানা ভুলে গিয়ে আমি অপরের ঠিকানায় নিজের সুখ, নিজের সমৃদ্ধি আ এগুলো অনুসন্ধান করছি। এটা আমার হুম, একদিনে হয়েছে। এক মুহূর্তে হয়েছে এই উপলব্ধিটা। আলহামদুলিল্লাহ। এবং এই উপলব্ধিটা আমার হয় নাই, আল্লাহ আমাকে দিয়েছেন। এবং সেদিনই আমি নিজেকে পরিবর্তন করার আ মনস্থ করি যে আমি আজকে থেকেই আমার জীবনের গতিপথ পরিবর্তন করে ফেলব। এই তো তারপর দিনের পথে আসা এবং এইজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং সেই সমস্ত ওলামায়ে কেরামকে ধন্যবাদ জানাবো যারা, আমি যেদিন সিদ্ধান্ত গ্রহণ করলাম এরপর যারা আমাকে হাতে কলমে দিন শিক্ষা দিয়েছেন, আ দিনকে বুঝিয়েছেন এবং দিনী অনুশাসনের পেছনের যে আ আ এটার যে মহত্ত্ব বা এটা হুম, কেন অতি প্রয়োজন, এই কারণগুলি আমাকে বুঝিয়েছেন। মোট কথা, ইলম অর্জনের সুযোগ যে ওলামায়ে কেরামরা আমাকে দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করছি। আচ্ছা, আমরা বিভিন্ন টক শোতে দেখেছি যে তারা আপনাকে আলেম হিসেবে সম্বোধন করছে এবং সম্মান করছে। সেখানে আপনার কাছে ফিলটা তখন কেমন মনে হয়েছে বা উপলব্ধি কি ছিল আপনার? আ যখন এটা বলেন বা কেউ আমাকে আলেম হিসেবে সম্বোধন করেন, তখন আমি কিছুটা আ লজ্জিত হয়ে যাই। কিছুটা লজ্জিত হই। কারণ একজন আলেম মানে তো অনেক বড় বিষয়।
আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে হচ্ছে যারা আলেম। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। আমার তো সেই সুযোগটা হয়নি যে প্রথাগতভাবে ইলম অর্জনের। হ্যাঁ, আম, অনানুষ্ঠানিকভাবে কিছু ইলম হয়তো অর্জনের সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু তার মানে এই না আমি আলেম হয়ে গেছি। তো যখন আমাকে কেউ আলেম বলেন তখন কিছুটা বিব্রত হই, কিছুটা সংকুচিত হয়ে যাই। আ বরং আমি একজন সাধারণ মুসলিম হিসেবেই যেহেতু আমার যে অবস্থান, সেই সাধারণ মুসলিম হিসেবে পরিচয় পেতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ। আমরা জানি যে আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দীর্ঘ সময় ধরে দায়িত্বে ছিলেন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র আন্দোলন নিয়ে আপনার কোনো বা কাজ করতে গিয়ে এমন কোনো ঘটনা মনে আছে কিনা যেটা এখনো আপনাকে অনুভব করে? আমি এই প্রশ্নটার উত্তর দেব। কিন্তু তার আগে আমি মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যা অবতারণা করা দরকার মনে করছি। জি। আমি যখন আ প্রাইমারিতে পড়ি, তখনই আমি ছাত্র সংগঠনের অ্যা দাওয়াত পাই। ছাত্র আন্দোলন? না, তখন তো আচ্ছা, অন্য ছাত্র কোনো। আন্দোলনের জন্মই হয়নি। আচ্ছা, এবং ২ টা ছাত্র সংগঠনের অ্যা দাওয়াত পাই। আচ্ছা, আচ্ছা। এবং আমার ভিতরে কোনো এক সত্তা এই ২ টা সংগঠন সম্পর্কে আমার ভেতরে একটা আ সতর্কবার্তা দেয় যে এদের সাথে কোনোভাবে যুক্ত হওয়া যাবে না। আচ্ছা, একটা ইসলামী ঘরানার, আরেকটা একেবারে সমাজতান্ত্রিক ঘরানার। আচ্ছা। তাদের দাওয়াত পাই। এটা কেন? আমি ছোটবেলা থেকেই খুব অনুসন্ধিৎসু ছিলাম। কোনো কিছু আমি মানে প্রশ্ন না করে ছাড়তাম না। সব বিষয় নিয়ে ভাবতাম। এটা আমার একটা অভ্যাস ছিল। ইন্টারেস্টিং। এবং প্রচুর পড়তাম। সেটা পাঠ্য বই না। পাঠ্য বইয়ের বাহিরের পাঠ্য বই। বইয়ের বাইরে বই পড়ার প্রতি আমার একটা প্রচণ্ড রকম ঝোঁক ছিল। এমনকি এমনও দেখা গেছে যে পাঠ্য বই আমার উপরে, নিচে হচ্ছে গল্পের বই, অভিভাবকের ভয়ে আরকি। বিশেষ করে আব্বার ভয়ে। তো আমি পড়ছি গল্পের বই, অ্যা আচ্ছা, আচ্ছা। কিন্তু যেন সবাই দেখে যে আমি আসলে পাঠ্য বই পাঠ্য বই পড়তেছি। পড়ছি। এমনকি খুব মজার ঘটনা, আমি খুব জোরে, জোরে মানে জোরে না পড়লে তো বলবে যে কি পড়তেছে না। পড়ছে না। তো তো জোরে, জোরে আমি ওই গল্পের বই পড়া শুরু করলাম। তো এরকম অনেকদিন ভালোই কাটলো। একদিন আব্বা পেছন থেকে ঘাড়ে ধরল যে, "এটা কি পড়া হচ্ছে?" তো তো এমন ঝুঁকছে। এই পড়ার কারণে আমার আ আমার মনে হয় যে আমার সমবয়সী যারা ছিল তাদের চেয়ে আমি একটু ম্যাচিউরড ছিলাম। যখন ওই ২ টা ছাত্র সংগঠনের তারা আমাকে তাদের সংগঠনে ঢোকানোর বিভিন্ন আয়োজন করছে, তখন আমার প্রশ্ন হলো যে এদের সাথে যুক্ত হওয়া যাবে না। কেন? কারণটা হলো তাদের এই সৎসাহসটা ছিল না তাদের সংগঠনের নাম করে আমাকে দাওয়াত দেওয়ার। দাওয়াত দেওয়ার। তারা আমাকে ছলে বলে কৌশলে বিভিন্ন রকমের এই পত্রিকায় লেখা, ওই পত্রিকা পড়া, এরকম বিভিন্ন রকম। কিন্তু আমি বুঝতাম যে এরা মূলত এই সংগঠনের। আমি বুঝতাম এরা এই সংগঠনের। অ্যা আচ্ছা। এটা এই এতটুকু, এই যে বললাম আমি একটু ম্যাচিউরড বেশি ছিলাম অন্যদের চাইতে। আ যার কারণে ক্লাস 5 এ পড়ার সময়ও বা 6 এ পড়ার সময়ও আমি কিন্তু দেখা গেল যে ক্লাস 9-10 এ যে একটা ছেলে যেরকম চিন্তা করে, আমার ওই হ্যাঁ। রকমের চিন্তা হতো। তো আমাকে একটা গিফট দিল। আমার চিন্তা হলো যে গিফটটা সে আমাকে কেন দিল? এটার পিছনে তার উদ্দেশ্যটা কারণটা কি? কি ছিল? হ্যাঁ, তার উদ্দেশ্য যখন আমি কারণটা তাকে জিজ্ঞেস করলাম, সে কারণটা পাশ কাটিয়ে গেল। যদি পাশ না কাটাতো তাহলে হয়তো আমার ভেতরে এই আসলে প্রশ্নের জন্ম হতো না। এরপর কিন্তু আমি তাদের সাথেও আবার তাল মিলিয়ে চলতাম। তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, প্রতিযোগিতায় পুরস্কার জিততাম। কিন্তু ভিতরে, ভিতরে কেউ একজন আমাকে করতো যে কোনো ক্রমেই এদের সাথে যুক্ত হওয়া যাবে না। কারণ এদের এই নৈতিক সাহস নাই আ যে আ তারা সরাসরি এসে দাওয়াত দেওয়ার। সরাসরি এসে তাদের সংগঠনের নামটা আমাকে বলার। তো আমি যখন হাই স্কুলে উঠলাম, তখন থেকে আমি মোটামুটি রাজনীতি সচেতন হয়ে উঠলাম। প্রচুর পত্রিকা পড়তাম, আ খবরাখবর আ দেখতাম এবং দেশপ্রেম এই সমস্ত বিষয়ে খুব সচেতন হয়ে উঠলাম। তখন যেহেতু যারা আমার কাছে ১ম অবস্থায় দাওয়াত নিয়ে আসছিল তাদেরকে আমি গ্রহণযোগ্য মনে করি নাই। পরবর্তীতে গ্রহণযোগ্য মনে হলো এমন একটা সংগঠনকে, এটা আমার একটা দুর্ভাগ্যই বলব না কি বলব আমি জানি না। আমি একটা প্রচলিত বস্তুবাদী ছাত্র সংগঠনে যুক্ত হয়ে গেলাম।
এটা মেট্রিক পাশের পরপর, মানে এসএসসি পাশের পরপরই যুক্ত হয়ে গেলাম। আসলে মনস্তাত্ত্বিকভাবে যুক্ত হয়ে গিয়েছিলাম আগে থেকেই, আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম এসএসসির পরে। এসএসসির পরে। আহ, এই যুক্ত হওয়ার পেছনে যে কারণটা ছিল আমার ভারত বিরোধী মনোভাব। আমার কাছে মনে হতো, সেই তখন থেকে। হ্যাঁ, তখন থেকে আমার কাছে মনে হতো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন বর্তমান সময়, ওই সময়ে হুমকির সম্মুখীন অনেকটা। এবং সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন কর্মকাণ্ড আমাকে ক্ষুব্ধ করত। এই ক্ষুব্ধ হওয়ার কারণে তাহলে আমাকে এমন একটা রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে হবে যাদের ওই ভারত বিরোধী এজেন্ডা আছে, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করার। রক্ষা করার ব্যাপারে কর্মসূচি আছে, কথা আছে, বক্তব্য আছে, বিবৃতি আছে। আমি একটু ভেঙেই বলি, জিয়াউর রহমানের মানে বক্তব্য আমাকে অনুপ্রাণিত করত। এবং সেই সময় জিয়াউর রহমান সাথে আমি একটা অনুষ্ঠানে হাত মেলানোর সুযোগ পেয়েছিলাম। বাহ, চমৎকার। হাত মেলানোর সুযোগ পাওয়ার পরে আমার তাকে মনে হলো যে সে একজন দেশপ্রেমিক নেতা, অতএব তার সাথে তার সংগঠনে আমার যুক্ত হওয়া দরকার। এই অনুভূতি থেকে পরবর্তীতে ওই যে ছাত্র সংগঠনে যুক্ত হয়ে গেলাম। ছাত্র সংগঠনে যুক্ত হয়ে গেলাম, তখন আমি কবি নজরুল কলেজে পড়ি, এবং কবি নজরুল কলেজে কাকতালীয়ভাবে ওখানে ছাত্র দলের দায়িত্বে চলে আসলাম। এবং সেটা ঘটনাটা খুব ইন্টারেস্টিং। ওখানে কোনো ছাত্র সংগঠন ছিল না, মানে অন্য কোনো সংগঠন ছিল কোনো না। সংগঠনের কমিটি ছিল না, এবং ছাত্র সংসদও ছিল না, নিষিদ্ধ ছিল। তো একদিন আমি দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী একটা কলেজ ছিল, সোহরাওয়ার্দী কলেজ, এখনও সম্ভবত এখনো আছে। কলেজটা আছে, সরকারি সোহরাওয়ার্দী কলেজ। সেই কলেজের ভিপি ভিপি যে সে এসে আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। তো সে আবার আরেকটা ছাত্র সংগঠনের দায়িত্ব। দায়িত্বশীল, ওই সংগঠনের থেকে সে ভিপি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এটা আমার কাছে ভালো লাগতো না যে তার কলেজ রেখে সে আমাদের কলেজের সামনে কেন খুব মুশন মাসান নিয়ে খুব একটা ভাব নিয়ে সে এখানে দাঁড়ায় থাকতো। তো কিছু বলার তো নাই, যে কেউ দাঁড়াতে পারে। হুম হুম। তো একদিন দেখলাম যে আমাদের ক্লাসের এক ছেলেকে সে চড় মারল। তো এই দৃশ্য দেখে আমি ওই যে বললাম আমি একটু রকচটা ছিলাম, এবং খুব সাহসী ছিলাম এক কথায়। তো আমি কোনো আগে পরে কি হবে এটা চিন্তা ভাবনা না করে আমি সরাসরি ওকে গিয়ে হিট করে ফেললাম, ওই ভিপিকে হিট করে ফেললাম। কিন্তু এটা যে কত বড় ঘটনা, কারণ আমার তো কোনো রাজনৈতিক পরিচয় নাই, মানে আনুষ্ঠানিক কোনো কমিটিতে আমি কোনো পদে নাই, কিছুই নাই, কারণ আমি তো কমিটিতে থাকারও সুযোগ নাই। আর সে তো একটা দলের একটা ছাত্র সংগঠনের ভিপি। ভিপি, একটা কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, তাকে আমি আঘাত করে ফেলছি, এটার প্রতিক্রিয়া কত বড় ধরনের হতে পারে। তো আমার ক্লাসমেটরা একটা বুদ্ধি করে কি করলো, আমাকে নিয়ে মিছিল শুরু করলো পুরো কলেজে, এবং তারা একটা কমিটি ফর্ম করে আমাকে সেই কমিটির করে দিল। এইভাবে একটা কমিটি হয়ে গেল, পরবর্তীতে এইটাকেই আমার পরিচয় হয়ে গেল আর কি। তো এভাবেই ওই সংগঠনের সাথে যুক্ত। কিন্তু পরবর্তী সময়ে ওই যে বললাম যে একটা মাহফিলে আমি যাওয়ার পর একজন, আমি নামটা বলি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বয়ান শোনার পরে আমার মনে হলো যে আমার পুরো জীবনটাই তো ব্যর্থ। আমি একজন মুসলিম হিসাবে আমি মানবরচিত মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছি, এবং ওর মধ্যে শান্তি খুঁজছি, ওর মধ্যে সমৃদ্ধি খুঁজছি, ওর মধ্যে দেশের এবং মানুষের কল্যাণ খুঁজছি। এটা তো মানে কোনো মুসলমানের চিন্তাও হতে পারে না। তো সেটা 91-এর ইলেকশনের পর। এখানে প্রসঙ্গত যে আমি 90-এর যে গণ অভ্যুত্থান ছিল, এরশাদ বিরোধী আন্দোলন যে চলমান ছিল, এটাতেও আমি বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি রাজপথে। আহ, তখন যে কারফিউ ছিল, সেই কারফিউ ভঙ্গ করারও রেকর্ড আছে, অথচ বাসায় না জানিয়ে। তখন তো আমি অনেকটা কিশোর, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই আমার রক্তের মধ্যে রাজনীতি ছিল, যার কারণে আমাকে আমার এই যে ভেতরের যে সত্তাটা, সেটা আমাকে রাজপথে নিয়ে আসতো। তারপর সেই 91 সালেই আমার গতিপথ পাল্টে যায়, এবং গতিপথ 91-তে। 91-তে গতিপথ পাল্টে যায়, এবং গতিপথ পাল্টে যাওয়ার প্রেক্ষিতে আমি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হই।
ছাত্র আন্দোলনের সাথে কেন সম্পৃক্ত হলাম, যদি সময় থাকে আমাকে একটু ব্যাখ্যা করা দরকার। 23শে আগস্ট 1991 সালের 23শে আগস্ট ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা হয়। আমি কিন্তু এর আগে থেকে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত, কিভাবে? মানে আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবে। আচ্ছা। আমার আব্বা অনেক আগে থেকে বলছিলাম যে আমাকে উনি দিনের পথে আনার জন্য নানা রকম কোশিশ করতেন, এবং আমার পেছনে কিছু আহ, ছাত্রকে নিযুক্ত করেছিলেন যে তাকে কোনোভাবে দিনের পথে আনা যায় কিনা, মানে দিনদার বানানো যায় কিনা, এটার জন্য কোশিশ করার জন্য কিছু ভাইকে, আমার কিছু সিনিয়র ভাইকে দায়িত্ব দিয়েছিলেন। তো আব্বা এটা দায়িত্ব দিয়েছেন, এটা আমি বুঝতাম। তো আমি ডাবল রোল প্লে করতাম। আমি ওনাদের সামনে মানে দেখাতাম যে আমি বুঝি না আচ্ছা। ওনাদের, আবার আমি কিন্তু ভেতরে ভেতরে বুঝতাম ওনারা আমাকে কি করতে চায়, কোথায় নিতে চায়, এগুলিকে খুব সযত্নে পাশ কাটিয়ে চলতাম। তো একদিন এক ভাই বলল যে চলো একটু পুরানা পল্টন যেতে হবে, সেখানে একটা প্রোগ্রাম হবে, চলো একটু একসাথে যাই। তা আমি বুঝলাম যে ওনার উদ্দেশ্য হলো আমাকে কোনো না কোনোভাবে কোথাও জড়ানো। তা আমি নিজে যদি না জড়াই, উনি আমাকে কিভাবে জড়াবে। তাও আমি মনে করলাম যে কিছুটা সময় কাটায় আসি। তো ওনাদের সাথে পল্টনে আসলাম। এসে দেখি যে একটা বৈঠক, সেই বৈঠকে একটা ছাত্র সংগঠন হবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটা ছাত্র সংগঠন হবে। তো এই ছাত্র সংগঠনের আহ, গঠনের প্রস্তুতি বৈঠক এটা, আচ্ছা, একবার শুরুতেই। একদম শুরুতে। সেই প্রস্তুতি বৈঠকে কয়েকজন সিনিয়র ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দ আছেন, 2-3 জন, আর বাকিরা যারা এই ছাত্র সংগঠনে থাকবেন তারা আছেন, আর সর্বকনিষ্ঠ হিসাবে আমি একজন এখানে উপস্থিত। তো একটা মজার ঘটনা আছে, তারা বিভিন্ন নাম প্রস্তাব করছেন যে নতুন ছাত্র সংগঠনের নাম কি হতে পারে, এগুলি প্রস্তাব হলো। সর্বশেষ আমি বললাম, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আমি বললাম যে নামগুলি এখানে প্রস্তাব হয়েছে, এই নামগুলি যদি এই নতুন ছাত্র সংগঠনের নাম হয় তাহলে সেটা মনে হয় একটু সমস্যা কারণ হবে। তখন সবাই কেন, আমি বললাম যে এই নতুন ছাত্র সংগঠনকে পরিচয় করাতে করাতেই বেশ অনেক বছর চলে যাবে, বরং অন্য কোনো নাম না দিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে সাথে ছাত্রটা যুক্ত করে দিলেই এটা সহজে মানুষ বুঝবে যে এটা শাসনতন্ত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠন এবং চরমনায় মরহুম পীর সাহেব হুজুরের নেতৃত্বাধীন সংগঠনের ছাত্র সংগঠন। তো পরবর্তীতে দেখলাম যে এই নামটাই তারা এটাই প্রস্তাব গৃহীত রাখে। হয়েছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আমার সেই প্রস্তাবটা কাজে লেগেছে। তো পরবর্তী সময়ে ওই দিনের বৈঠক শেষ হলো, পরবর্তী সময়ে বলা হলো যে আবার 23শে আগস্ট বা এরকম একটা দিনে আবার পরবর্তী মিটিং হবে। তা আমি বুঝতে পেরেছি যে 23শে আগস্টই মূলত কমিটি হবে। তা সূচনাতে যারা থাকে তারা কোনো না কোনোভাবে কমিটিতে চলে আসে। তো ওই দিনও আমাকে নিয়ে তারা পল্টনে আসবে, ওই দিন আমি লাপাত্তা, কারণ আচ্ছা, আমি তো এই সংগঠনের সাথে যুক্ত হব না, তখন তো আমি মানে ছাত্র দলের সাথে যুক্ত পুরোপুরি আছি। সম্পৃক্ত। হ্যাঁ, এটার প্রতি একটা সুধারণা আছে, কিন্তু ওইভাবে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে যে অনুপ্রেরণা ভেতর থেকে যে একটা ডাক আসা, সেই ডাকটা তখনও আসে নাই। তো আচ্ছা। এদিকে ছাত্র সংগঠন হয়ে গেল, আমি এটা পরবর্তীতে শুনলাম, কিন্তু এটার সাথে যুক্ত হতে হবে আমাকে বা আমি হব, এটা কখনো ভাবি নাই। তারপর যখন নভেম্বরে যখন মাহফিল হয়, অগ্রহায়ণের অগ্রহায়ণের মাহফিল। মাহফিল, সেই মাহফিলের আগে ওই ভাইরা আমাকে আবার দাওয়াত দিলেন যে চলো বরিশাল থেকে বেড়ায় আসি মাহফিলে। তা আমি চিন্তা করলাম যে ওইটাই চিন্তা করলাম যে মুফতে যদি বরিশাল যাওয়া যায়, একটু ঘুরে ঘুরে আসলাম, কিছু টাকা পয়সাও আব্বার কাছ থেকে পকেটে আসবে, কিছু খাওয়া দাওয়াও হবে, একটা ভ্রমণও হবে, বিশেষ করে নৌ ভ্রমণ, কারণ আমাদের এলাকায় তো লঞ্চে ভ্রমণের ওইদিকে কোনো হ্যাঁ। সুযোগ নেই। তো ওইদিকে গেলে একটা লঞ্চ ভ্রমণও হবে, একটা অ্যাডভেঞ্চারও হবে। এই সব মিলিয়ে যে বেড়ায় আসবো, আমি যদি পরিবর্তন না হই কে আমার পরিবর্তন করবে। তো মাহফিলের যাওয়ার পরেও আমার আমার কিন্তু কোনো পরিবর্তন আসে নাই। আমি প্রথম 2 দিন মোটামুটি ঘুরে ঘুরে বেড়ালাম। আমাকে কোনোভাবেই, যখন বয়ান হয় তখনই আমি একটা উসিলা দিয়ে আমি বের হয়ে যাই, কারণ বয়ানের সময় তো ওখানে একদম পিন ড্রপ সাইলেন্স হয়ে যায়, একেবারে সবাইকে মাহফিলে বসতে হয়।
আমি ওই সময়টাকে বেছে নিই, কারণ ওই সময়টা মাহফিল স্থলের বাইরের যে এরিয়াটা তখন একেবারে নিশ্চুপ, শুনশান নীরবতা শুনশান একদম। নীরবতা থাকে। তখন আমার ঘুরে বেড়াতে ভালো লাগে, কিছু কেনাকাটা করে খাওয়া যায়। আচ্ছা। তো আমি বিভিন্ন অজুহাত দিয়ে বয়ানের সময় বাইরে চলে যেতাম। দ্বিতীয় দিন বিকেলবেলা আমাকে ভালো করে তারা ওই ভাইরা খাওয়া দাওয়া করালেন। আহ, অজু এস্তেঞ্জা সারিয়ে মাগরিবের পর আমার চতুর্পাশে তারা পাহারা টাহারা দিয়ে বসলেন। আচ্ছা। তো আমার তো মাগরিবের নামাজের পরেই তো মানে অস্থির অস্থির লাগা শুরু হলো যে এতক্ষণ বয়ান শোনা এটা আমার পক্ষে সম্ভব না। একটা দীর্ঘ সময় বসে থাকা, চঞ্চল ছিলাম তো। তো উঠে যাওয়ার একটা ছুতো খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোন ছুতা দিয়ে উঠবো? খাবারও খেয়ে আসলাম, বাথরুমও সেরে আসলাম, সবই তো আছে, যে কোন ছুতা দিয়ে উঠবো? আবার কারো চোখ এড়িয়ে যাওয়ারও সুযোগ নাই, সবাই তো চতুর্দিকে হ্যাঁ, সবাই। চারদিকে বসে আছে। তো এক পর্যায়ে যে যেহেতু আমাকে থাকতেই হবে, আচ্ছা কি বলে একটু শুনি। সেই বলার মধ্যে আমার ভিতরে এমন আঘাত লাগলো যে আমার অতীতে ফেলে আসা দিনগুলিতে আমি এত এত মানে বিচ্যুতি, আমার এই বিচ্যুতি নিয়ে আমার মাবুদের সামনে আমি কিভাবে দাঁড়াবো, এবং এই অবস্থায় যদি আমাকে আহ, আহ, মালাকুল মাউতের সামনে হাজির হতে হয়, মালাকুল মাউত চলে আসে, আমি কিভাবে জবাব দিব? কবরের প্রশ্নের উত্তরগুলি আমি কিভাবে দিব? আমার কোনো উপায় নেই। অতএব আমাকে এখনই পরিবর্তন হতে হবে। এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো, যেহেতু আমি একজন রাজনীতি সচেতন মানুষ, আমি যদি বুঝতাম, এটা আমি পরে চিন্তা করেছি, যে ইসলামের কোনো রাজনৈতিক দর্শন নাই, তাহলে হয়তো এটা আমাকে ওইভাবে কাজ করতো না। কারণ ওই ওই বয়ানের মধ্যেই আহ, মরহুম পীর সাহেব হুজুর অল্প কিছু কথা বলেছিলেন, যে অনেকে এই রাজনীতি করে, এই এই ধরনের রাজনীতি করে, কিন্তু একজন মুসলিম হিসাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদর্শিত যে জীবন ব্যবস্থা, সেটা কায়েমের রাজনীতি যে করে না। তখন আমার বুঝে আসলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা তাহলে কি আমাকে বুঝতে হবে। তো ওই দিনের বয়ানের পরেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জীবনকে আমূল পরিবর্তন করতে হবে। এখন আমি তো একটা অনুপ্রেরণা পেলাম মাত্র, কিন্তু আমার জ্ঞান দরকার। তখন আমি প্রচুর বই কিনলাম ওখান থেকেই। প্রচুর লাইব্রেরি হতো, মানে বইয়ের দোকান হতো, সেখান থেকে খুঁজে খুঁজে ইসলামের রাজনৈতিক দর্শনের বিভিন্ন বইগুলি আমি খুঁজে নিলাম। আমার মনে আছে সম্ভবত প্রায় এতগুলি বই, যেটা আমি কিনলাম। আমি যে টাকাগুলি আব্বার কাছ থেকে নিয়েছিলাম যে আমি যাইতে হলে এত টাকা ঘুরবো, লাগবে, হ্যাঁ খাবো। তো ওগুলি আমার ঘোরা এবং খাওয়া দাওয়ার টাকাগুলি দিয়ে আমি ওই বইগুলি কিনলাম। বইগুলি কিনে আমি পড়লাম। পড়ার সাথে সাথে আমার আস্তে আস্তে পড়তে 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 নতুনভাবে আমি মানে অনুপ্রাণিত হতে থাকলাম, এবং আমার সামনে বন্ধ দুয়ারগুলি একটার পর একটা খুলতে লাগলো, এবং আলোকোজ্জ্বল একটা পৃথিবীর মধ্যে আমি প্রবেশ করলাম। মনে হলো এতদিন আমি একটা অন্ধকার দুনিয়াতে ছিলাম, আমি দরজা কোন দিকে খুঁজে পাচ্ছিলাম না, এলোমেলো ঘুরছিলাম। আজকে আমি আলোর আহ, মানে আলোর একটা জগতের মধ্যে প্রবেশ করেছি। তো যাই হোক, পরে আমি ছাত্র সংগঠন এবং মন প্রাণ দিয়ে আমি ছাত্র সংগঠন শুরু করলাম। ছাত্র সংগঠন শুরু করার মধ্য দিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই আল্লাহ রহমতে আমি দাওয়াতি কাজ শুরু করলাম, এবং এত দারুণভাবে সেগুলি আল্লাহ সফল করতে থাকলেন একের পর এক। প্রতিদিন আমি যে অ্যাটেম্প্ট নিই, আল্লাহ কবুল করেন। আমি প্রথম দিন 2 জনকে টার্গেট করেছি, 2 জনই সদস্য হয়েছে। বাহ, মাশাআল্লাহ। এইভাবে আমি ধারাবাহিকভাবে অগ্রসর হতে থাকলাম। আহ, এবং এক পর্যায়ে একটা বিশাল চত্বর, প্রতি সপ্তাহে একদিন আমি চত্বরে দাওয়াতি আলোচনা করতাম। একটা মসজিদের বিশাল চত্বর ছিল। প্রথমে তো 2 জন, তারপরে 4 জন, 10 জন, 20 জন। এক পর্যায়ে এমন হলো যে আমার আলোচনা করতে কষ্ট হতো, কারণ কোনো মাইক্রোফোন ছিল না। মানে এত ছাত্র জমা হতো যে আমি কথা বলে শেষ পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাতো না, তার যে শক্তি দিয়ে কথা বলতে হতো। দেখা গেল মানে ওই দিনের পর আমার গলা ভেঙে যেত, শরীর অসুস্থ হয়ে যেত। এটা আল্লাহর শুকরিয়া, এটা আমার কোনো কৃতিত্ব না। আমি সঠিক উপলব্ধিটা পাওয়ার পরে, সেই উপলব্ধিটাকে যখন মাত্র প্রতিবিম্বিত করেছি, মানে একটা আয়নার মধ্যে আলো যখন প্রতিবিম্বিত হয়, সেখানে আয়না কিন্তু সে আলো দেয় না, না। আলোটাকে শুধু সে পাস করে। ঠিক আমি আলোটাকে আরেকজনের হৃদয়ে যখন দেওয়া শুরু করলাম, সে ওই আলোতে আলোকিত হতে থাকলো। আমি শুধুমাত্র মাধ্যম, উসিলা, বাকিটা আল্লাহ করছেন। এবং একটা মজার ঘটনা,
যে সংগঠনটা আমাকে সেই যে একেবারে শৈশবে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি নিজের ভিতর থেকে সাড়া পাইনি। আহ, তো এই কয়দিনে আমার ওই বইগুলির মধ্যে আমার প্রশ্ন হইল যে আমাকে তো সে সর্বপ্রথম দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়েছিল, হক তো ওই তাদের বেশি। আমি যদি ওইটাতে হয়তো ওইটা হক, তো ওইটা কেন আমি করব, কেন করব না, এটা আমাকে ক্লিয়ার হতে হবে। অতএব ওই যে বইগুলির মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বই ছিল এই বিষয়ক, যে ওই সংগঠনের আহ, দিক, ওই সংগঠনের ভিতরকার বিষয়গুলি বোঝার জন্য আমি কিছু বড় বড় আলেমের কয়েকটা বই কিনেছিলাম। আমার মনে আছে বইগুলির নাম। একটা হচ্ছে তকিউসনে, এখন বিশ্বের অনেক। মানে শীর্ষ পর্যায়ের আলেম, সারা দুনিয়ার মধ্যে যার খ্যাতি ছড়িয়ে আছে, তকি উসমানী সাহেবের একটা বই পড়েছিলাম। মাওলানা মনজুর নোমানির একটা বই পড়েছিলাম, বড় আলেম মাওলানা মনজুর নোমানি, ওনার একটা বই পড়েছিলাম। এরকম আরও বেশ কয়েকটা বই। এবং আমি বোঝার চেষ্টা করেছিলাম যে সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়। তো সেই বইগুলি পড়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম যে আমার শৈশবে কোনো কিছু না জেনেও আমার ভেতরে যে একটা কিছু বলেছিল, সতর্ক মানে সংকেত দিয়েছিল, এটা মূলত আল্লাহর পক্ষ থেকে এসেছিল। তো আমি আমার মানে যখন আমি ওই দাওয়াতি কাজ শুরু করলাম আমার মহল্লায় বা আমার ওয়ার্ডে, থানায়, তো আমি একটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিলাম যে ওই সংগঠনের আমার ওই থানার যে সর্বোচ্চ ব্যক্তি, তাকে আমি দাওয়াত দেব। সে আমার চেয়ে শিক্ষা দীক্ষায় অনেক অগ্রসর, বয়সে বড়, সব দিক থেকে বড়, এবং সে আলেম। আলেম মানে আলিয়া মাদ্রাসার কামিলের ছাত্র, কামিলের ছাত্র। আর আমি তখন ইন্টারমিডিয়েটে, অনেক সিনিয়র সে। মানে ইন্টারমিডিয়েট শেষ বা ইন্টারমিডিয়েটের শেষ সময় আর কি। তো তাকে আমি দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার এই ক্ষুদ্রতা, আমার যে এই ক্ষুদ্রতাকে আমি আমলে নিলাম না, যে আমি তো ক্ষুদ্র, কিন্তু আমি যে জ্ঞানটা অর্জন করেছি এটা তো ক্ষুদ্র না। অতএব আমি ওই জ্ঞানটাকে তার সাথে পেশ করব এবং সরলভাবে পেশ করব। তো সেটা কি আমার তারা যদি এটা যদি সঠিক হয়, তাহলে নিশ্চয়ই সে যদি সত্যপন্থী হয়, সে যদি সত্যকে চায়, তাহলে নিশ্চয়ই গ্রহণ করবে। আর চেষ্টা করতে কি দোষ। যখন শুরু করলাম, কিছুটা কষ্টকর অভিজ্ঞতাও আছে। যেই আলিয়া মাদ্রাসাটায় আমি যাওয়ার পর আমি যে পরিবেশ দেখেছি, আমি কাউকে ছোট না করে, কাউকে আঘাত না দিয়ে, বা কোনো শিক্ষা ব্যবস্থাকে আমি না করে, সেখানের ছাত্রদের যে জীবন আচরণ, এটা আমাকে খুব মারাত্মকভাবে ব্যথিত করলো। যে আমি আমি তো ভাবতাম যে মাদ্রাসার তারা অনেক। ছাত্ররা আমাদের চাইতে দিনের দিক থেকে অনেক অগ্রসর, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে আমাদের স্কুল কলেজের ছাত্ররা যে লাইফ লিড করে, তারাও তাদের হোস্টেলে বসে ওই ধরনের লাইফ লিড করছে। তাদের মধ্যে আলাদা কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছিলাম না। আবার তারা সবাই একটা ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত। তারা আমার সম্পর্কে জানে যে আমি এরকম এই সংগঠনের দাওয়াত দিই। আমাকে কত ধরনের টিটকারি, কত ধরনের আমাকে সহ্য করতে হয়েছে। তো আমি সবগুলিকে একেবারে অবনত মস্তকে মেনে নিয়েছি যে এগুলি আমাকে করতেই সহ্য করতেই হবে। তবে এটা ভালো হতো যদি আমি এটা, এই অভিজ্ঞতা আমার না হতো। এটা আমি সকলের ক্ষেত্রেই বলবো। আমি তাদের ব্যাপারে কখনোই খারাপ ধারণা পোষণ করি না। একজন ব্যক্তির কারণে পুরো সংগঠনের উপরে তো আমি খারাপ ধারণা পোষণ করতে পারি না। হয়তো একটা অঞ্চলের একটা চিত্র আমি দেখেছি, সেটা মানে সর্বজনীন চিত্র নাও হতে পারে, সারা দেশের চিত্র নাও হতে পারে। তো কাউকে আমি ছোট না করেই বলতে চাই, সেই অভিজ্ঞতাগুলি বা যে অভিজ্ঞতাগুলির মধ্য দিয়েও আমি ওই ব্যক্তির কাছ থেকে একদিনের জন্য কোনো নেতিবাচক অভিজ্ঞতা পাইনি। বরং সে আমাকে খুব ওয়ার্ম ওয়েলকাম করতো, হাসি মুখে কথা বলতো। এটা আমার কাছে খুব ভালো লাগতো। তো আমি খুব সরলভাবে, যে আপনি তো অনেক বড়, আপনাকে আমি কি বলবো, আমি এইটা বুঝেছি, আমার এটার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনি একটু ধরা দেন, আচ্ছা। এইভাবে অ্যাপ্রোচ করতাম। অ্যাপ্রোচ করতে 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 খুব বেশি দিন সময় লাগে না। আমার মনে হয় যে সর্বোচ্চ, তাদের সর্বোচ্চ ক্যাডারে সে ছিল,
মানে সদস্য। সর্বোচ্চ ক্যাডারে। তো আমি ক্যাডারটার নাম ইচ্ছা করেই না বলি, এই যে আমি বলতে চাচ্ছি না। আহ, তো তিনি, আমার মনে হয় যে মাসখানেক বা মাসাধিক কাল ওনার পেছনে আমি মেহনত করার পরে আল্লাহর মেহেরবানিতে সে ছাত্র আন্দোলনের সদস্য ফরম পূরণ করে, যেটা আমাকে আলহামদুলিল্লাহ। অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি অনুপ্রাণিত করে। এই তো তারপরে হঠাৎ করে আমাকে আহ, ওই থানা থেকে, আমাকে থানার দায়িত্বে ছিলাম, সেই থানার দায়িত্ব থেকে আমাকে মহানগরের দায়িত্বে নিয়ে আসা হলো। মহানগরের দায়িত্বে 1 বছর 2 বছর কাজ করতে না করতেই দেখা গেল যে আমাকে কেন্দ্রের দায়িত্বে নিয়ে আসা হলো, কেন্দ্রীয় সদস্য। কেন্দ্রীয় সদস্য থেকে তারপর আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হই। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পর আমি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হই, এবং সেক্রেটারি জেনারেল হিসাবে আমি 3টা সেশন দায়িত্ব পালন করি। 3 সেশনের দায়িত্ব পালনের পর আমি, আমার ছাত্রত্ব শেষ হয়ে যায়, এবং তারপর তো আমি ছাত্র সংগঠন থেকে চলে যাই। আমার এই যে প্রশ্নটা, মূল প্রশ্নটা যেটা ছিল যে হুম, হুম। আমার এই ছাত্র সংগঠনের স্মৃতি বহুল বা খুব বেশি মনে পড়ে এমন কি ঘটনা আছে? অসংখ্য ঘটনা। কয়টা বলবো? একটা অবশ্যই শেয়ার করা একটা যেতে বলি। পারে। আমি দায়িত্বে আসার পরে আমরা তো ছাত্র সংগঠনটাকে নতুন করে গড়ে তুলতে হচ্ছিল, হুম, একেবারে নতুন। শুরুর সময়টা একবারে। শুরুর সময়টা আহ, এটা খুব কঠিন একটা কাজ। তো আমাকে দায়িত্ব দেওয়া হলো এমন একটা জেলার, যে জেলায় একজন সদস্যও নাই আমাদের। আহ, আমি জেলাটার নামই বলি, নড়াইল জেলা। নড়াইল জেলায় আমাকে পাঠানো হলো আহ, এই মিশন দিয়ে যে ওখানে আমাকে কাজ ওঠাতে হবে। কেউ নাই, একা। আমি অত ডিটেইল কথা না বলি, সেখানে গিয়ে কেউ কে যে আমাকে কেউ যে থাকার ব্যবস্থা করে দিবে, যেখানে থেকে আমি কাজটা করব, তেমন কোনো জায়গাও আমাদের নাই। আবার সংগঠনের অর্থনৈতিক সক্ষমতা এই পর্যায়েরও না যে আমাকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে সেখানে আমি ভালো একটা হোটেলে থেকে খাওয়া দাওয়া করে তারপর আমি কাজটা করব, সেটাও না। অতএব আমাকে এর মধ্য দিয়েই কাজ অগ্রসর করতে হবে। তো আমি সেখানে গেলাম, গিয়ে কোথাও কোনো আশ্রয় না পেয়ে, আশ্রয়ের যেহেতু জায়গাই নেই, তাই আমি একটা কোনো রকম একটা হোটেলে আহ, রাত কাটা, মানে গিয়ে উঠলাম। ওঠার পর রাস্তায় রাস্তায় ঘুরছি, কাকে কিভাবে অ্যাপ্রোচ করব, এখানে একেবারে নতুন একটা জায়গায় আমি কিভাবে একটা করব, আল্লাহর উপর ভরসা করে ঘুরছি। হঠাৎ একটা ফলের দোকানে দেখলাম যে একটা বয়ান বাজছে, এবং এটা কাকতালীয়। এবং আমার মনে হলো যে পরবর্তীতে যে এটা আল্লাহ শুকরিয়া আদায় করেছে, এটা কাকতালীয় না, এটা একেবারে আল্লাহর মানে আল্লাহই এটা ব্যবস্থা করেছেন। না হয় আমি কোনো সূত্র খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে আমি কাজটা শুরু করব। এবং অনেক সময় হলে না হয় বসে একটা লম্বা সময় নিয়ে চিন্তা ভাবনা করে যায়, আমার সময় আছে 1 দিন বা 2 দিন। তো এই 1 বা 2 দিনের মধ্যেই আমাকে ওখানে কাজ উঠিয়ে চলে আসতে হবে। তো ওই ফলের দোকানে যে বয়ান বাজছে, সেটা হচ্ছে মরহুম পীর সাহেব হুজুর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের বয়ান একটা ফলের দোকানে বাজছে। তো আমি গেলাম সেই ফলের দোকানে, গিয়ে জিজ্ঞাসা করলাম যে এই, আমি একটু অচেনার ভান ধরলাম আর কি, যে এই যে বয়ান হচ্ছে, এই এই ক্যাসেটটা কার? আপনার? মানে যে তখন ক্যাসেট ছিল, আচ্ছা, আচ্ছা। ক্যাসেট বাজছিল। ক্যাসেট এখন অনেকে চিনবে না, মানে ট্যাপ ট্যাপ রেকর্ডার রেকর্ডার। হুম, হুম। ক্যাসেট। তো তো যিনি ফলের দোকানে ছিলেন তিনি বলেন যে না, এটা আমার না, আমার ফুফাতো ভাই, ও এটা চালায়। তা আমি বললাম যে ফুফাতো ভাই, সে কোথায় পাবো তাকে? সে বললো যে সে বিকালে দোকানে বসবে। তা আমি বললাম যে দোকানে যখন বসবে তখন আসলে একটু বলবেন যে আমি ওনার সাথে দেখা করতে আসবো। তো দেখলাম যে আমার চাইতে একটু কম বয়সী একটা ছেলে, আহ, যখন দেখা করতে গেলাম, সেই আচ্ছা, আচ্ছা। ছেলেটা, তাকে জিজ্ঞাসা করলাম এই ক্যাসেটটা আপনি কোথায় পেয়েছেন? তো বললো যে এই ক্যাসেটটা আমি একটা মাহফিলে গিয়েছিলাম, সেই মাহফিলে, ওনার মাহফিলে গিয়েছিলাম একটা, কোনো এক জায়গায়। তো হুম, ওনার হুম। বয়ান আমার খুব ভালো লেগেছে, আমি এই জন্য একটা ক্যাসেটটা কিনে নিয়ে আসছি। তা আমি বললাম যে আমাকে উনিই পাঠিয়েছেন। আচ্ছা। তো আহ, উনি পাঠিয়েছেন এই এলাকায় কাজ করার জন্য। তো আপনার কি কোনো বন্ধু বান্ধব, আপনি কি পড়াশোনা করেন? যে হ্যাঁ, আমি পড়াশোনা করি। তো আপনার যারা ক্লাসমেটস আছে, তাদের কয়েকজনকে কি একত্রিত করা যায় ঘন্টাখানেকের মধ্যে? যে হ্যাঁ, অবশ্যই করা যাবে। তো নড়াইল কলেজ মাঠ সম্ভবত শহরেই, তো ওখানে ভেন্যু ঠিক হলো।
সে দেখলাম যে ঠিকই 1 ঘন্টার মধ্যে বেশ কয়েকজন 4-5 জনকে নিয়ে উপস্থিত হলো। তাদের সামনে দাওয়াতে আলোচনা করলাম, আল্লাহর রহমতে তারা সবাই সদস্য ফরম পূরণ করলো এবং তাদেরকে আমি একটা দিয়ে আসলাম 15 দিনের, যে 15 দিন পর আমি আবার আসবো। 15 দিন পর গেলাম, গিয়ে দেখলাম যে তাদেরকে একটা দায়িত্ব দিয়ে আসলাম যে আপনাদের কিছুই বলার দরকার নাই, আপনাদের এক একজনের আলাদা আলাদা বন্ধু বান্ধব আছে, ক্লাসমেটস আছে, তাদেরকে সহকারে আপনারা ওই দিন থাকবেন, আমি এসে আলোচনা করব আপনাদের সাথে, তাদের সাথে কথা বলবো। তো তাদেরকে ওই 15 দিনের একটা সময় দিয়ে আসলাম। এই 15 দিনে তারা যেন তাদের যারা পরিচিত জন আছে, মানে ছাত্র, তাদেরকে শুধু উপস্থিত করবে, তাদেরকে আর কিছু বলার দরকার নেই, শুধু ওই দিন উপস্থিত করবে, আমি 15 দিন পর গিয়ে আবার আলোচনা করব। এবং আলহামদুলিল্লাহ সে গেলাম, তারা দেখলাম যে অনেক ছেলে একত্রিত হয়েছে সেই মাঠেই, তাদের সাথে আলোচনা করলাম, ওখানে অনেকে সদস্য হলো এবং তাদেরকে একটা কর্মসূচি দিয়ে আসলাম যে একটা নির্দিষ্ট সময় পরে ওই জেলার কমিটি আমরা করব, পূর্ণাঙ্গ কমিটি করব। আমি কল্পনাও করতে পারি নাই, যেদিন আমি জেলা কমিটি করতে গেলাম, ওই জেলার সবচেয়ে বড় মিলনায়তন যেটা, পুরো মিলনায়তন ভর্তি ছাত্র সেদিন উপস্থিত। আচ্ছা। এবং এটা আমার একটা মানে কি বলবো, আমার একটা অসাধারণ স্মৃতি। আহ, সেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, সেই ছেলেটা ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে মাফ করুক এবং তার জীবনের এই অবদানকে আল্লাহ পরিপূর্ণ আহ, মূল্য দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন। তো ছেলেটা আজকে নাই, কিন্তু তার স্মৃতি আমার মাথায় আছে, যার মাধ্যমে ওই যে ফলের দোকানে সেই ছাত্রটা। তো এরকম হাজার হাজার স্মৃতি আছে আমার সাংগঠনিক জীবনের, সেগুলি বলতে গেলে তো মাসকে মাস সময় লাগবে, সেটা সম্ভব না। আহ, বর্তমানে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সাম্প্রতিক রাজনীতিতে ইসলামী আন্দোলন জোট সংক্রান্ত ইস্যুতে ইসলামী আন্দোলন অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সঠিক সিদ্ধান্ত। আচ্ছা। এখন বাংলাদেশের একটা প্রবণতা আছে, যে দল করে, যে দলের দায়িত্বে আছে, সেই দলের পক্ষেই তো সে তারই কথা সাফাই বলে, গাইবে। সাফাই গাইবে। হুম। কিন্তু আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলতে পারি যে না, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমি এটা বলছি না, একেবারেই আচ্ছা। খালেস দিনী দৃষ্টিভঙ্গি থেকে বলছি। এবং আহ, সামগ্রিক বিষয়কে সামনে নিয়েই বলছি, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নয়, এদেশের ইসলাম পন্থার রাজনীতির জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হয়তো এই কথাটা অনেকের এখন বুঝে আসছে, কারো হয়তো আরো কিছুদিন পরে বুঝে আসবে। না হয় এদেশের ইসলাম পন্থার সামগ্রিক রাজনীতিটাই হুমকির মুখে পড়ত। এই হুমকির এটা কি শুধুমাত্র ইসলামী আন্দোলন একাই বুঝছে নাকি আরো যারা অন্য সংগঠনগুলো ছিল ওদের তো কোনো আলাপ ছিল? এখানে আমি কাউকে ছোট না করেই বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন থেকে রাজনীতিতে আছে, এবং আমার সৌভাগ্য এটা যে আমি সেই একেবারে শুরু থেকেই আমি একেবারে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার খুব কাছাকাছি অবস্থান করেছি সবসময়। দেখা গেল যে আমি হয়তো মহানগর দায়িত্বে আছি বা ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কারণ তৎকালীন আমির আমাকে খুব স্নেহ করতেন। তো আচ্ছা, আচ্ছা। এবং আমি কনিষ্ঠ হওয়ার সুবাদে আমি হুম, এই হুম। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলিতে সবসময় থাকার চেষ্টা করতাম, বিভিন্ন অজুহাতে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই পর্যন্ত রাজনীতি করে আসছে, সে যদি শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করত, ইসলামী আন্দোলন বাংলাদেশ বহু আগেই ক্ষমতার ভাগিদার হতে পারত, এটা আমি জানি। কিন্তু সেগুলিকে সবসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাইপাস করে গেছে, এগুলিকে পাশ কাটিয়ে গেছে। কেন গেছে? কারণ হলো ওই যে ক্ষমতার রাজনীতি যেটা, সেটা করতে হলে আদর্শিক ছাড় দিতে হয়, সেই হুম, হুম। ছাড়টা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো দেয়নি। এই না দেওয়াটাকে কারো কাছে এটা বোকামি মনে হতে পারে, এটা তার একান্তই তার চিন্তাকে আমি অশ্রদ্ধা করব না। কিন্তু আমি যেহেতু হুম, ইসলামী আন্দোলনে এসেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অতএব এখানে আমার দুনিয়াবি স্বার্থ বা আমার একটা দুনিয়াবি অর্জনের জন্য আমি হুম। জেনে বুঝে আল্লাহর সন্তুষ্টির পথকে পাশ কাটানোটাকে আমি সমর্থন করি না। অতএব সেই দৃষ্টিকোণ থেকে
আমি বলবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নটা হলো যে অন্যরা কি এটা বোঝে নাই? হুম, হুম, আমি অন্যদের বিষয়ে আলোচনা করতে গেলে তাদের দেখা গেল যে আমার কথায় হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারেন, তাদের সমালোচনা হতে, আমি সমালোচনা করতে চাই না। আমি শুধু কয়েকটা দৃষ্টান্ত দেখতে বলবো। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বাকবদলের হুম, জায়গাগুলি যদি আমরা খেয়াল করি, অন্যান্য রাজনৈতিক দলগুলি বিভিন্ন বাকবদলে কারো না কারো সহযোগী হয়েছে, এবং সহযোগী হয়েছে যে এটার প্রমাণ কি, তাদের কাছ থেকে ওনারা বেনিফিটেড হয়েছে, হুম, দৃশ্যমান বেনিফিটেড হয়েছেন। কেউ হয়তো এমপি হয়েছেন, কেউ হয়তো আহ, আহ, কোনো যে আমি যেগুলিকে বস্তুবাদী রাজনৈতিক দল বলি, সেকুলার রাজনৈতিক দল বলি, তাদের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, তাদের সাথে একসাথে করেছেন, তাদের নেতৃত্ব মেনে নিয়ে কাজ কাজ করেছেন। করেছেন। তাদের হয়তো এগুলির পক্ষে যুক্তি আছে, আমি তাদের অশ্রদ্ধা না করেই বলি। আমার আমার মানে আহ, আমার যাচাই প্রক্রিয়ায় এটা গ্রহণযোগ্য না বিধায়ী তো আমি সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করি না, হুম, হুম, করি নাই। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কখনোই করে নাই, এখন পর্যন্ত করে নাই। যদি কখনো করে, যদি কখনো দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশও একেবারে নিছক দুনিয়াবি স্বার্থের জন্য, যেমন একটা উদ্ধৃতির কথা বলতে চাই, কোনো এক সময় সব ইসলামী রাজনৈতিক দলগুলি, বেশ কয়েকটা ইসলামিক রাজনৈতিক হুম, হুম, দলগুলি একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছে যে একটা জোট বা একটা গঠনের মধ্য দিয়ে আলাদা একটা স্বতন্ত্র অবস্থান হবে। তো ওইটাকে পাশ কাটিয়ে বেশ কয়েকজন সরাসরি অন্য একটা জোটে যোগদান করলেন, একেবারে সরাসরি ইয়াতে যোগদান করে ফেললেন, কি বলে, আমি বলবো যে অন্য একটা বস্তুবাদী রাজনৈতিক দলের নেতৃত্বে গিয়ে ওনারা সামিল হয়ে গেলেন। হুম, হুম, তখন তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর দিয়েছিলেন এটা, দেখেন আমাদের মানে ছাত্র আন্দোলনের প্রথম সভাপতি যিনি মাওলানা নিয়ামতুল্লাহ আল নিয়ামতুল্লাহ ফরিদি, ফরিদী। আহ্বায়ক এবং সভাপতি নিয়ামতুল্লাহ আল ফরিদিকে বলছিলেন, মাওলানা আপনাদের তো এখনো বয়স আছে, আপনারা অনেক রাজনীতি করতে পারবেন, আমাদের এখন বয়স হয়ে গেছে, এখন আমাদের কিছু মানে এখন আমাদের কিছু মন্ত্রী এমপি এমপি এখন যদি না দরকার। হতে পারি হুম, হুম, কখন হব? তো যদি দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মন্ত্রী এমপি বা জাগতিক সুবিধা পাওয়ার জন্য দিনকে স্যাক্রিফাইস করছে, ইসলামকে স্যাক্রিফাইস করছে, তখন আমি হব আমি ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে সেই সাহায্য চাই, আমি যেন সেই সর্বপ্রথম ব্যক্তি হতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোনো প্রকার দ্বিধা ছাড়া আমি পরিত্যাগ করতে পারি। তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতির উপরে আছে এবং এই সিদ্ধান্ত সঠিক ছিল। আমি কাউকে ছোট না করে, কাউকে আঘাত না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করলাম। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখেছি যে সারা দেশে নির্বাচনের পরে নেতাকর্মীদের মধ্যে একটা হতাশার চাপ দেখা যাচ্ছে, অনেকে দল থেকে পদত্যাগ করতেছে, অব্যাহতি নিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা, বা এই হতাশা কাটানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আপনারা? প্রথম কথা হলো এটা, এই প্রশ্নে যে দাবিগুলি করা হয়েছে এই দাবিগুলির সাথে আমি একেবারেই একমত না। প্রথম আমরা কথা, দেখি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আমি অনেকগুলা। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে দুইটা বিষয়, একটা হলো আমাদের নেতাকর্মীদের মধ্যে হতাশা, হুম, দ্বিতীয় নাম্বার হচ্ছে আহ, ইয়ার অনেকে দল ত্যাগ করছে দল বলতে ত্যাগ গেলে করছেন। প্রশ্নই আসে না। আমি যদি একেবারে স্পেসিফিক বলি, ঢাকা মহানগর থেকে কে পদত্যাগ করেছে? করেছে? আমার থানা থেকে আমি তো কাউকে দেখিনি পদত্যাগ করতে, আমি যে থানায় বসবাস করি, আমার বাসা যে থানায় আর কি, পদত্যাগ করতে দেখিনি। সারা দেশে হ্যাঁ বিক্ষিপ্ত দুই তিন জায়গায়। এরা কারা? এদেরকে চিনতে হবে। এরা হচ্ছে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন কারণে, বিভিন্ন কারণ বলতে আমি বোঝাতে চাচ্ছি, হুম, সেই সময়ে আহ, ছদ্মবেশ ধারণ করেছে অনেকে, ছদ্মবেশ ধারণ করে আশ্রয় নিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? যেটাকে একটা মানে শব্দে সাধারণত এখন বলা হয়, আমি সেই শব্দটা উল্লেখ করতে চাই না, এটাকে এখন গুপ্ত। আমি ওটা উল্লেখ করতে চাই না, কারণ এটা তো আচ্ছা। অনেকের মনে কষ্ট পাবে, আমি সেটা চাই চাই না। এরকম কিছু অল্প, সেটার পার্সেন্টেজ কত? 0.001% হবে? তাও তো হবে না, 0.001%ও হবে না। তো এইটা আমাদের সাধারণ নেতাকর্মীদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। অতএব এইটা একটা অপপ্রচার, এবং অনেক জায়গায় মিথ্যা অপপ্রচার করা হয়েছে। যেমন আমার
যে থানায় বসবাস করি, সেই থানায় এক জায়গায় এরকম প্রচার হলো। প্রচার হওয়ার সাথে সাথে আমি লোক পাঠালাম, আচ্ছা। সেখানে লোক পাঠালাম এবং আমি নিজে গেলাম। কারণ যেহেতু আমার এলাকায়, আমার এটা তদন্ত করা দরকার। হুম, এই লোক কোনোদিন সংগঠনের কোনো পর্যায়ের দায়িত্বশীল ছিল না, কোনো জায়গায় ইয়েতে ছিল না। কোনো একদিন একবার সে একটা মাহফিলে অংশগ্রহণ করেছিল মাত্র, কিন্তু আচ্ছা। তাকে ফুলের মালা দিয়ে যে অমুক দায়িত্বশীল পদে। এত মিথ্যাচার যারা করে, মিথ্যাচার দিয়ে দিন প্রতিষ্ঠা হয় না। আমি কাউকে আঘাত না করেই বলতে চাই, এই এই প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত। এই প্রবণতা থেকে বের না হলে যারা এটা করবে ক্ষতি কিন্তু শেষ পর্যন্ত তাদেরই হবে। দ্বিতীয়টা হতাশা। হতাশার প্রসঙ্গে আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সর্বপ্রথম ইসলামের ভোটগুলি এক বাক্সে আসুক, এই দাবিটা কে তুলেছিলেন? পীর সাহেব কিসের চরমনাই চর্মনায়? তুলেছিলেন এবং হুম, তিনি এটার পক্ষে কাজ করা শুরু করেছিলেন। হুম, পরবর্তীতে অন্যরা এসে এটার মধ্যে স্বীকৃতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন এবং সংযুক্ত হয়েছেন। বিষয়টা তো এই, হুম, এইটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে সূর্যকে অস্বীকার করবে যে সূর্য ওঠে না। হুম, সূর্যকে অস্বীকার করাটা যেমন মানে জ্বলন্ত মিথ্যা, ঠিক তেমনই জ্বলন্ত মিথ্যা হবে। এগুলি সব এভিডেন্স তো আছে, রেকর্ড আছে। আসলে পীর সাহেব চরমনাই শত শত বিভাজনের পরেও তিনি যে কারণে এটা করেছিলেন যে না হয় কি হবে, আবারও ভারতীয় আধিপত্যবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠবে, আবারও মানে সাম্রাজ্যবাদ এখানে গ্রাস করবে। এদেশের রাজনীতিকে কবজা করে ফেলবে। অতএব এক ইসলামের ভোটগুলি যদি এক বাক্সে আসে সেটা ভালো হয়। অনেক বিভাজন থাকা সত্ত্বেও সেগুলোকে আপাতত এগুলিকে অফ রেখেছিলেন যে এই নিয়ে এখন আমরা আলোচনা করব না, হুম, এগুলি এখন আলোচনার সময় না, অন্তত এটা হোক। কারণ এইবার সুযোগ মানুষ চায় ইসলামী ভোটগুলি এক বাক্সে আসুক। তো এইটার পক্ষে যখন পীর সাহেব চরমনাই কাজ শুরু করলেন এবং সাথে অন্যরা যুক্ত হলো, সারা দেশের মানুষের মধ্যে একটা ব্যাপক আশার সঞ্চার তো হলো। হুম, হুম, সবাই দেখছে এটা। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। হুম, এবং ভাবলো যে এটাই হয়তো মূল চালিকা শক্তি হবে, হুম, এটাই হবে মূল আগামী দিনের রাজনীতির মূল চালিকা শক্তি। এবং আম, অন্যরা তো পরীক্ষিত, আগেও তারা আগেও ক্ষমতায় ছিল। হ্যাঁ ক্ষমতায় ছিল। তো অতএব মানুষ এবার নতুন একটা মানে একটা কিছু দেখতে চায়, এই আশাবাদ মানুষের মধ্যে ছিল। ঢেউটা উঠল, কিন্তু যখন এই ঢেউটা স্তিমিত হয়ে গেল, হুম, সারা দেশের মানুষ যেমন হতাশ হয়েছে, তেমনি আমরাও হতাশ হয়েছি, আমাদের কর্মীরাও হতাশ হয়েছে। এটা ঠিক, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই হতাশার পরেও কেন আমরা এই সিদ্ধান্ত নিলাম? এখন আমি এটাকে বলছি যে এই জিনিসটা হচ্ছে একটা টিস্যু বক্স। হুম, এই টিস্যু বক্সটার পক্ষে আমি জনমত তৈরি করলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি দেখলাম টিস্যু বক্সের মধ্যে গোখরো সাপ। আমি কি তারপরেও, যেহেতু মানুষ এটাকে এখন এই টিস্যু বক্সটাকে খুব পছন্দ করছে, এই টিস্যু বক্সটা নেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠছে, হুম, এখন আমি গোখরো সাপটা দেখার পরেও আমি কি এই মানুষের আগ্রহটা যেন ভেঙে না যায় এই জন্য মানুষকে সতর্ক করব না যে এটাকে গোখরো সাপ, এটা থেকে সতর্ক থাকা দরকার বা আমি নিজে সরে আসা দরকার? এটাকে আমি বলবো না? হুম, এটা তো অবশ্যই। এই কারণে আমরা সরে আসছি এবং আমরা হতাশ হয়েছি যে টিস্যু বক্সের ভিতরে গোখরো সাপটা ঢুকলো কিভাবে। এই ঢুকাটাই তো ঠিক হয়নি। এই এই ঢোকাটার বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত ছিল। এই জন্য আমরা হতাশ হয়েছি। যেমনি ভাবে হুদাইবিয়ার সন্ধির বিষয়ে আমরা জানি, আমি সংক্ষিপ্তভাবে বলি। হুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, যে আল্লাহ স্বপ্ন দেখালেন যে সাহাবীদেরকে নিয়ে, মুহাজির সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে উনি মক্কায় গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছেন বিনা বাধায়। হুম, এটা যখন সাহাবীদের বললেন, সাহাবীরা সবাই কি হয়ে গেল, মানে নিশ্চিত হয়ে গেল যে আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখিয়েছে, নবীদের স্বপ্ন তো ওহী, হুম, হুম, অতএব এটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই, এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ নাই। এবং আল্লাহ রাসূল যখন রওনা দিয়ে দিলেন মানে বাইতুল্লাহর উদ্দেশ্যে, এটা উনি তো সত্য নবী, হুম, আমরা সত্য খোদার ইবাদত করি, আমাদের আল্লাহ নিঃসন্দেহে সঠিক,
আমাদের রাসূল সঠিক এবং তাদের বার্তা তো ভুল হতে পারে না। সাহাবায়ে কেরাম যখন হুদায়বিয়ায় গেলেন, যখন হুদায়বিয়ায় সন্ধি হলো যে ওই বছর তারা করতে পারবেন না, ফেরত চলে আসতে হবে, আমি আমার আজকের যারা দর্শক আছেন তাদেরকে তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই যে সেদিন সাহাবায়ে কেরাম হতাশ হয়েছিলেন কিনা? সমস্ত সাহাবী হতাশ ছিলেন, তাদের মাথা নুয়ে পড়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার তাদেরকে বলেছেন মাথা কামিয়ে ফেলতে, কিন্তু তারা ৩ বারও উঠে নাই। কারণ তারা এতটাই হতাশ ছিলেন। রাসূল বলছেন, যে রাসূলের নির্দেশ পাওয়ার মাত্রই সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা হতো, সেই সাহাবীরা এতটাই হতাশ হয়ে পড়েছেন, একজন সাহাবীও ওঠেন নাই। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেই মাথা কামিয়ে ফেললেন, তখন তারা বুঝলেন আর কোনো আশা নাই। এইবার যেটা স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা আর এবার বাস্তবায়িত হচ্ছে না, মাথা কামিয়ে ফেলেছে। তখন সাহাবীরাও মাথা কামিয়েছেন। উমরা পোশাক খুলে ফেলেছেন, ইহরাম খুলে ফেলেছেন। তারা হতাশ হয়েই ফেরত এসেছিলেন, কিন্তু সেই হতাশা বেশি দিন থাকে নাই। আল্লাহ দেখিয়েছেন সেই হতাশার মধ্যেই বিজয়ের বীজ রোপিত ছিল, এবং এর ধারাবাহিকতাই পরবর্তীতে মক্কা বিজয় হয় এবং ইসলাম একটা বিজয়ী আদর্শ হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ঠিক প্রাথমিক অবস্থায় যে ঢেউ আমরা তুলেছিলাম, সারা দেশে যে একটা জোয়ার সৃষ্টি জোয়ার হয়েছিল। সৃষ্টি করেছে, এতে আমাদের মানুষজন আশাবাদী হয়েছিল, আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু ওই যে বললাম, যখন দেখলাম ইসলামের পক্ষের বাক্স কিন্তু এর মধ্যে ইসলাম নাই, এবং একটা এজেন্ডা একেবারে সুনির্দিষ্টভাবে একটা সাম্রাজ্যবাদী শক্তির সুনির্দিষ্টভাবে এখানে মানে শর্ত আরোপ করেছে যেখানে ইসলাম থাকতে পারবে না, এবং যে চুক্তিনামা পরবর্তীতে হইল সেখানে ইসলাম শব্দটা পর্যন্ত রাখা হয় নাই, তখন বলবো ইসলাম শব্দ এমনে থাকবে না, আচরণে থাকবে। আরে যেখানে ইসলাম বলা যায় না মুখে, সেখানে ইসলাম পালনও করার সুযোগ থাকে না। তখন পদে পদে ঘাড়ে ধরবে যে তোমরা তো বলেছিলা ইসলাম করবে না। তো অতএব আমরা দেখলাম ইসলামের নামে মানুষকে প্রতারণা করা, এটা আমাদের জন্য যায় না। আমরা না হয় কিছু ভোট কম পাবো, আমরা না হয় ক্ষমতার স্বাদ পাবো না আপাত দৃষ্টিতে বা আপাতত, কিন্তু আমাদের মূল সফলতা তো আল্লাহ এবং আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাদের এই নিয়ত যদি সহি হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, নিশ্চয়ই এর প্রতিদান আমরা পাবো। আমি কাউকে আমার এই কথার মধ্য দিয়ে আমি দুঃখ প্রকাশ করছি যে অন্যের মতামতকে আমি সম্মান দিই। আমি আমার মতটা বলেছি, আমি অন্য কাউকে আঘাত করতে চাই না। অন্যরা যা নিয়েছেন নিশ্চয়ই তারা ভালো মনে করেছেন, সেই অনুযায়ী করেছেন। আমরা এটা ভালো মনে করিনি, এই জন্য আমরা এখানে সরে এসেছি। রাজনীতিতে ভিন্ন মত থাকবে। আমার যে ভাইরা ভিন্ন পথ গ্রহণ করেছেন তাদেরকে আঘাত করার তো দরকার নেই। আমি তাদেরকে আঘাত না করেই বলতে চাই, তারা যে কর্মপন্থা গ্রহণ করেছেন এটা তাদের দৃষ্টিতে হয়তো এটাই ঠিক মনে হয়েছে, আমাদের দৃষ্টিতে যেটা ঠিক মনে হয়েছে সেটা আমরা করেছি। আমরা তাদেরকে আঘাত করতে চাই না। আমি শুধু বলতে চাই, আমরা আমাদের যে মানদণ্ড, এক একজনের মানদণ্ড আলাদা আলাদা। কারো মানদণ্ড আমি কয়টা সিট পেলাম, কারো মানদণ্ড হলো যে আমি আজকে যদি মারা যাই আমি কয়টা সিট পেলাম বা পেলাম না, এইটার জবাব আমাকে দিতে হবে না। আমার জবাব দিতে হবে যে আমি আসলে কতটুকু ইসলামের বিধিবিধান অনুযায়ী করলাম। ঠিক আছে। একজন রাষ্ট্রনায়কের কথা আমি বলতে চাই, উনি এখন দুনিয়াতে নাই। উনি অল্প সময়ের জন্য একটা দেশকে শাসন করেছিলেন। তাকে উলামায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে এত সব দিক ইসলাম একবারে কায়েম করার চেষ্টা করছেন, এটা না করে আপনি একটু একটু করে অগ্রসর হলে তো ভালো হতো। তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন, খুব চমৎকার উত্তর, এটা আমাকে অনুপ্রাণিত করে। তিনি বলেছিলেন যে আমি মারা যাওয়ার পর আমাকে এই প্রশ্ন করা হবে না তুমি কয়দিন ক্ষমতায় ছিলা, বরং আমাকে এই প্রশ্নটা করা হবে তুমি যে কয়দিন ক্ষমতায় ছিলা সেই কয়দিন কি তুমি ইসলাম অনুযায়ী করেছিলা, পরিপূর্ণ ছিল, নাকি সেইখানে তুমি আপোষ করেছিলা। তো ওইটাকে অনুপ্রেরণা ধরে আমি যদি বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ যা করেছে তার মানদণ্ড অনুযায়ী ঠিক করেছে। এখন ওই যে জোয়ার আমরা তুললাম আবার আমরা হতাশ হলাম, এই হতাশা কাটানোর জন্য আলহামদুলিল্লাহ সারা দেশে এখন হতাশার বিপরীত যে শব্দ সেটাকে এখন দেখতে পাওয়া যাচ্ছে। সবাই আমরা নতুন উদ্যমে, নব উদ্যমে নতুনভাবে কাজ শুরু করছি, কেননা ময়দান এখন ফাঁকা। সেই ফাঁকা ময়দানে আমাদেরকে কাজ করতেই হবে এবং ইসলামের
বিজয় আনার জন্য আমাদেরকে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই নতুন উদ্যমে কাজ শুরু করেছে এবং সুপরিকল্পিতভাবে, গোছালোভাবে। আমাদের বেশ কিছু দুর্বল দিক ছিল, যেগুলি এই ঘটনাগুলি না ঘটলে বোঝা যেত না। আমরা কখনোই ধরতে পারতাম না। সেই জায়গাগুলো ধরা পড়েছে, এইগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সেই দুর্বল দিকগুলিকে পরিবর্তন করে সবলতায় রূপান্তর করার জন্য আমরা সারা দেশে একত্রে কাজ শুরু করেছি। আহ, সকলের কাছে দোয়া চাই, আমরা যতদিন পর্যন্ত এই কাজটা করে যাই যেন সঠিকভাবে কাজটা করে যেতে পারি। ইসলামী আন্দোলন আগামীর প্ল্যান পরিকল্পনা কি, অর্থাৎ আপনি আগামী 5 বছরের মধ্যে ইসলামী আন্দোলন কোথায় দেখতে চাচ্ছেন, বা এইভাবে কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা আপনাদের? হ্যাঁ, কর্মপরিকল্পনা আছে, সেই পুরোটা তো আর আমি এখানে বলার সুযোগ নেই। অল্প যতটুকু। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে জায়গাটা দেখতে চাই, অনেক বেশি আরও সক্ষম, অনেক বেশি গোছালো। আমাদের আর বাকি জিনিসগুলি আছে। অনেক বেশি সক্ষম এবং গোছালো যদি আমরা হতে পারি, তাহলে অজেয় শক্তি হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো ইসলামী আন্দোলনের দেশব্যাপী সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আপনার ছোট্ট একটা বার্তা দেওয়া দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করেন, আমি তাদেরকে একটি আহ্বান জানাতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আপনি এমন কোনো কারণে করে থাকেন যেটার সাথে দুনিয়া সম্পৃক্ত, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার ঠিকানা না। আরও অনেক ঠিকানা আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি তখনই করবেন যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যই এই কাজটা করবেন, আল্লাহর বিধান মানার জন্য এবং রাসূলের সুন্নাহ মানার জন্য। এটা করতে গিয়ে অনেক কথাই বলার আছে, শুধু একটি কথা বলবো, অপরকে আঘাত করে অপরের অপরকে আঘাত করে আসলে ইসলামের বিজয় অর্জন করা যায় না। হ্যাঁ, আঘাত হবে সামনের সামনে, যদি যারা তাগুত, যারা ইসলাম বিরোধী, তাদের সাথে আমাদের মোকাবেলা হবে। অনেকের কাছে এই অজুহাত শোনা যেতে পারে যে অন্যরা আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনকভাবে আঘাত করতে দিন, ওদেরকে আরো বেশি বেশি করতে দিন। আবু জাহেল, আবুল আহাব বা অন্যান্যরা যখন বেশি বেশি আঘাত করত, ইসলাম তত বেশি শক্ত হয়েছে। আঘাত তারা করুক, আপনি পাল্টা আঘাত না করুন। আপনি আঘাত করুন আদর্শের মধ্য দিয়ে, আপনি আঘাত করুন সুন্দর কথার মধ্য দিয়ে। এটাকে আঘাত না বলে বলুন প্রত্যুত্তর দিন। আপনিও তাদের মতো যদি তাদের লেভেলে নেমে আপনি যদি তাদের সাথে উত্তর দেন ওই একই ভাষায়, তাহলে কিন্তু পরিণতি ওদের মতোই আমাদের হবে। ইসলামের বিজয়ের জন্য যে আমরা কাজ করছি সেটা সফল হবে না। অতএব আমি বলবো, ধৈর্য আমাদেরকে ধরতে হবে এবং দৃঢ়তার সাথে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃবৃন্দ দুনিয়াবী স্বার্থের কাছে নিজেদেরকে বিকিয়ে দেন না, এটা প্রমাণিত। এক, যদি তাই দিতেন তাহলে এবার অনেকের ভাষায় এবার আমরা অনেকগুলি সিট পেয়ে যেতাম। তো সেটা তো আমরা করিনি। আমরা যে মেকানিজমের মধ্য দিয়ে এবার নির্বাচন হয়েছে, সেই মেকানিজমে অংশ নেইনি। এটা যে মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, এটা তো এখন একে একে প্রকাশিত হচ্ছে। এবং এই মেকানিজম ডিপ স্টেটের ছিল, এই মেকানিজম আন্তর্জাতিক শক্তিগুলোর ছিল, এবং বিভিন্ন রকম মেকানিজম একে অপরের সাথে আবার সমঝোতা করে মেকানিজম হয়েছে। এগুলি আস্তে আস্তে আরও প্রকাশিত হবে। আমরা সেই মেকানিজমে যাইনি, কারণ আমরা মেকানিজমের পার্ট হয়ে আমরা ইসলাম থেকে দূরে সরতে চাই না। অতএব ইসলামী আন্দোলনের জন্য জান মাল দিয়ে কাজ করার জন্য আমি প্রস্তুত, আপনারাও প্রস্তুত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আর যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন না, আপনাদের প্রতি আমার ভালোবাসা, দোয়া রইল। যদি মনে করেন আপনার আদর্শ ভালো, আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল। আপনার আদর্শকে আরেকটু ভালোভাবে বুঝুন, ইসলামী আন্দোলনকেও আপনি বোঝার চেষ্টা করুন। যদি আপনার আদর্শ ভালো হয়, অবশ্যই অবশ্যই আপনি আপনার আদর্শকে ধারণ করুন। আর একটা অনুরোধ জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আপনি আঘাতকারী হয়ে থাকেন, যদি আপনি মনে করে থাকেন এই আঘাতের মধ্য দিয়ে আপনার সফলতা নিহিত, তাহলে আপনি আঘাত করুন। আর যদি মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে আঘাত করার মধ্য দিয়ে আপনি আসলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাচ্ছেন না, তো এটা যদি আপনার অনুভূতিতে আসে, তাহলে দয়া করে অনুরোধ করব, নিজেকে সংবরণ করুন। আসুন,
হোক আমাদের পথ আলাদা, আমরা সকলে মিলে এই দেশে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি। ধন্যবাদ প্রিয় দর্শক, যারা দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে দেখছেন, শুনছেন। আমাদের খোলা আলাপে আজকে আমরা অনেক অজানা বিষয় আমরা জেনেছি। তো যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ, এবং আগামী দিনে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। এবং আমাদের আজকের অতিথি সাইফ থেকে তারিক ভাইকেও দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।